साथियों, आज भारत तेजी से विकसित होने के लक्ष्य की तरफ आगे बढ़ रहा है, लेकिन इस समय भारत कई विराट चुनौतियों का मुकाबला भी कर रहा है। প্রধানমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে দেশের জনগণকে এমন কিছু করতে বলছে যেটা শুনে সবাই অবাক। हमें एकजुट होकर के लड़ना होगा। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसिंग, वर्चुअल मीटिंग, इनको हमें फिर से प्राथमिकता देनी है। तो कम से कम एक साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। हम सोने के गहने नहीं खरीदेंगे। একবার ভাবুন, বিশ্বের 5th লার্জেস্ট ইকোনমি ভারত, যার বলার কথা যে বেশি বেশি জিনিস কিনুন যাতে কনজাম্পশন বাড়ে, অথচ তিনি বলছেন কিনবেন না, ঘুরবেন না। पिछले 2 महीने से हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है। इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। চারদিকে শোরগোল পড়ে গেছে, ডিবেট, মিম সব চলছে, কিন্তু এইটা কেউ বলবে না যে এই স্পিচ শুধু তেল কেনা নিয়ে নয়, সোনা কেনা নিয়ে নয়, এটা ওয়েস্ট এশিয়া ক্রাইসিস। 8,000 কিলোমিটার দূরের যুদ্ধ দেশের রান্নাঘরে ঢুকে গিয়েছে। War is having ripple effects around the world. पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। এই স্পিচ শুনে আপনি কথাগুলো মানতে পারেন বা না পারেন, কিন্তু যেটা নিয়ে কেউ কথা বলছে না সেটা হলো 12,000 কিলোমিটার দূরে আরো ভয়ঙ্কর একটা ক্রাইসিস আমাদের দরজায় কড়া নাড়ছে। সুপার এল নিনোর আছে বর্ষা শীত Something is উধাও হতে পারে। happening that could change the world's weather. যেটা ভারতবর্ষকে এমন ভাবে ধাক্কা দেবে যা এর আগে কখনো হয়নি। এই থার্মাল ইমেজটা দেখুন। দিল্লিতে অটোর ভিতর থার্মাল ক্যামেরায় ছবি তুলতে দেখা যাচ্ছে টেম্পারেচার 60 ডিগ্রি ক্রসড, মাঝরাতেও সারফেস টেম্পারেচার 40 ডিগ্রি। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ইউপি, বিহার, দক্ষিণবঙ্গ তপ্ত আগুনে ফুটছে। উত্তরপ্রদেশের বান্দা 48 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলছেন, পকেটে পেঁয়াজ নিয়ে ঘুরুন, কোনো গরম লাগবে না। पॉकेट में प्याज ले जाओ, कुछ नहीं होने वाला तुमको। কিন্তু এসব আপনি শুনতে যাবেন না। গরমে হাঁসফাঁস করছে লোক, হিট ওয়েভে মারা পর্যন্ত যাচ্ছে মানুষ। এই লিস্টটা দেখুন, নর্দার্ন ইন্ডিয়ার এতগুলো জায়গায় টেম্পারেচার 45 ডিগ্রির বেশি পৌঁছে গিয়েছে। আর বিশ্বাস করুন, এটা সবে শুরু। কেন বলছি? 150 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে তেলের দাম তো বেড়েইছে, ফার্টিলাইজার সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, পেট্রোল, ডিজেল, এলপিজির দাম ক্রমাগত বাড়ছে। মোদিজি ওয়ার্ক ফ্রম হোমকে প্রমোট করতে বলছে। ডলারের তুলনায় টাকা অল টাইম লো, 96 পার। এই সব কিছুর কম্বিনেশনে আগামী 7-8 মাস এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। এই যে উষ্ণ হাওয়ার স্ট্রেচগুলো দেখছেন, এর নাম হচ্ছে এল নিনো। এটা কোনো রেয়ার ইভেন্ট নয়, এটা 3-4-5 বছর ছাড়া ছাড়াই হয়, কিন্তু এবার যেটা হতে চলেছে সেটা রেয়ারেস্ট এবং ভীষণ ডেঞ্জারাস, সুপার এল নিনো। প্রশান্ত মহাসাগরের টেম্পারেচার স্বাভাবিকের থেকে অনেক অনেক বেশি গরম হয়ে উঠেছে। সায়েন্টিস্টরা এটা এত ডেঞ্জারাস বলছে তার কারণ এটা লাস্ট টাইম যখন হয়েছিল 1876-এ বিরাট ডিজাস্টার হয়েছিল, মন্বন্তর দেখা দিয়েছিল। 2 বছর ধরে বর্ষায় বৃষ্টিই হয়নি, চাষবাস হয়নি, ফসল আসেনি, 58 মিলিয়ন ভারতীয় দুমুঠো খাবার পায়নি, প্রায় 5 থেকে 10 মিলিয়ন মানুষ না খেতে পেয়ে এবং গরমের কারণে মারা গিয়েছিল। আর এই মে মাসে এক্স্যাক্টলি সেম জিনিস ঘটতে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরে। ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে গরম দেশ হয়ে উঠেছে। 2026 সবচেয়ে উষ্ণতম হতে চলেছে। এই বছরের এল নিনো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে চলেছে। আর সেই কারণেই আপনার ভিডিওটা দেখা ভীষণ জরুরি, কারণ এই এল নিনো আপনার ঘরে ঢুকেছে ক্রাইসিসের মাধ্যমে। খাবার তেল থেকে পেট্রোলের দাম হয়ে মধ্যবিত্তের পকেটে থাবা বসাচ্ছে। নমস্কার, আমি অনির্বাণ।
প্রচন্ড গরমে নাজেহাল মানুষ, সবাই থার্মাল ইমেজ পোস্ট করছে, বলছে লু বইছে, হিট ওয়েভ, কিন্তু সেটা কি? ভারতে যদি সারফেস 40 ডিগ্রির বেশি উষ্ণ হয় তখন সেটাকে হিট ওয়েভ ডিক্লেয়ার করা হয়। ইউরোপে অলরেডি হিট ডোম তৈরি হচ্ছে। হিট ডোমে গরম হাওয়া ট্র্যাপ হয়ে ভেসে যায়, বেরোতে পারে না। আপনি লিটারালি সিদ্ধ হতে থাকেন। শহরের গাছপালা নেই, কংক্রিটের জঙ্গল, সেখানে হিটওয়েভ মারাত্মক হয়ে যায়। এই ছবিটা দেখুন, গাছের নিচের টেম্পারেচার কত আর রাস্তায় কত। আর আমাদের দেশের নেতা মন্ত্রীরা এমন সিটি প্ল্যান করে যে গাছের গ পর্যন্ত দেখতে পাওয়া যায় না। 2015 থেকে 2019-এর ভেতর যতটা ফরেস্ট কভার গেইন হয়েছে তার থেকে 18 গুণ ফরেস্ট কভার আমরা হারিয়ে ফেলেছি। আর এর ফলে তৈরি হচ্ছে আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। North India is reeling under a brutal heat wave. तो उत्तर से लेकर मध्य भारत तक इस समय सूरज की तपिश ने हाहाकार मचा रखा है। সারা দিন ধরে ইট পাথর কংক্রিটের দেওয়াল সূর্যের তাপকে শোষণ করে। বিকেলে সূর্য ডোবার পর এই বিল্ডিং ঠান্ডা হতে পারে না, উল্টে সেই স্টোরড হিট আবার বাতাসে ছাড়তে থাকে। যারা এসি ফুল ব্লাস্টে চালিয়ে ঘুমোচ্ছে তাদের ফলে এক্সস্ট থেকে গরম হাওয়া বেরোচ্ছে। মাটির নিচের জল নেই, শুষ্ক হয়ে যাচ্ছে। কিছু জায়গায় মানুষ এইভাবে জল নিতে আসছে। বাইরের দেশে কাঁচের দেওয়ালওয়ালা বিল্ডিং দেখে ইন্সপায়ার হয়ে এখানেও করে ফেলেছে। ওটা ঠান্ডার দেশ, গ্রিন হাউস এফেক্টের জন্য গরম করে, এখানে করলে হয়? এইসবের জন্য শহর রাতেও ঠান্ডা হতে পারছে না। এসবের মূল্য কাদের চোকাতে হয়? যাদের এসি বা কুলার কেনার সামর্থ্য নেই। টিনের চালে ঘুমাতে গিয়ে গরমের জন্য মৃত্যু পর্যন্ত হচ্ছে। লেবার যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, যারা গার্ড দেয়, ডেলিভারি ওয়ার্কার, হকার, লোকাল ট্রেনে ঝুলতে থাকা প্যাসেঞ্জার, এইগুলো ডেইলি ফেস করে। আপনি ভাবছেন ঠিক আছে, সুপার এলিনো আসছে, কদিন সহ্য করব, তারপর বর্ষা আসবে, মজাই মজা। রিয়েলিটি কিন্তু অন্য কথাই বলছে। সুপার এলিনো কি বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো মনসুন বা বর্ষা আমাদের জন্য এত কেন গুরুত্বপূর্ণ। প্রতি বছর এপ্রিল মে ভীষণ গরম হয়। সুন্দরবনে বসে থাকা একজন চাষি থেকে শেয়ার মার্কেটের ট্রেডার অথবা আপনি চাতক পাখির মতন অপেক্ষা করি বৃষ্টির। জুন শুরু হয় অনেক আশা নিয়ে, আর তখন ইন্টারেস্টিং একটা জিনিস ঘটা শুরু হয়। জলীয় বাষ্প এবং মেঘের দল ভারত মহাসাগর হয়ে আরব সাগরের উপর থেকে ভেসে আসতে শুরু করে, ভারতে প্রবেশ করে, আর যেটা ঘটায় সেটা হলো বৃষ্টি। এরপর 4-5 সপ্তাহ বর্ষাকাল জুড়ে বৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের ধান, পাঞ্জাবের গম, মহারাষ্ট্রের তুলো থেকে আসামের চা, সমস্ত ক্ষেত্রে যে জল দরকার হয় তার 80% এই বর্ষা এনে দেয়। আর এটাই ভারতবর্ষের মাইবাপ। ওয়ার্ল্ডস 5th লার্জেস্ট ইকোনমি হোক, দেশে 130-এর বেশি ইউনিকর্ন থাকুক, শহরে যাই হোক না কেন, ভারতবর্ষ এখনো কৃষিভিত্তিক দেশ এবং ইকোনমি এগ্রিকালচারাল। হয়তো 17% দেখে মনে হয় এত কম পার্সেন্ট ইন্ডিয়ার জিডিপির, কিন্তু ভারতের যতজন লোক কাজ করে মানে ওয়ার্কফোর্সের 43%, আবার 44% কৃষি জমির কোনো টিউবওয়েল নেই, নালা নেই, ইরিগেশন স্কিম নেই। তাই এরা সবাই ভরসা করে শুধুমাত্র বর্ষার জলের জন্য। এপ্রিলে চাষিরা লাঙল দেয় জমিতে, মে মাসে লোন নিয়ে তারা শস্য বীজ কেনে এবং জুনে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে বৃষ্টির জন্য। আর এই বৃষ্টির উপরই প্রতিটা ভারতীয়র জীবন ডিপেন্ড করছে। বৃষ্টি ভারতবর্ষের ইকোনমিতে কিভাবে এফেক্ট ফেলে জানেন? যদি ঠিক সময়ে ভালো বৃষ্টি হয় তবে ভালো চাষ হবে, ভালো চাষ হলে কৃষকের আয় বাড়বে, আয় হলে ট্রাক্টরের ইএমআই বা নতুন ট্রাক্টর কিনতে পারবে, ঘর চালাতে পারবে, সে তেল, সাবান, জামা কাপড় সব কিছু কিনতে পারবে। আর এই ডিমান্ডই ফ্যাক্টরি রান করে, আর সেটাই ইন্ডিয়ার জিডিপি বাড়ায়। আর যদি বর্ষা না আসে তবে বৃষ্টি হবে না, ফসল ফলবে না, কৃষকের আয় হবে না, আর তারা কিচ্ছু কিনতে পারবে না, ফ্যাক্টরিও স্লো ডাউন হয়ে যাবে, আর ভারতের জিডিপি পড়ে যাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের রিপোর্টে বলেছে 1% বেশি বৃষ্টি হলেই 0.16% জিডিপি বেড়ে যায় ভারতের। এখন সুপার এল নিনো এই সব কিছু শেষ করে দিতে পারে, যা ভারতের জন্য ভীষণ ভয়ানক।
খাবার থেকে খাবারের দাম, তেলের দাম, ইলেকট্রিসিটি বিল থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁতে চলেছে। সোনার কথা বাদ দিলাম, পেট্রোলের দাম ভোট মিটতে চতুর্থবার বেড়ে গেছে এবং আরও বাড়তে পারে। আইএমডিবি আশঙ্কা প্রকাশ করেছে যে 8% বৃষ্টি এই বছর কমে যাবে। গত 75 বছরে বিশ্বে মোট 5 বার সুপার এলনিনো হয়েছে, আর প্রতিবারই ভারতের ইকোনমিকে তুমড়ে মুচড়ে দিয়েছে। 1972-এ ইন্ডিয়ার জিডিপি নেগেটিভে চলে গিয়েছিল। 1987-তে চাল, গমের মতন শস্য বাইরে থেকে কিনতে হয়েছিল। 2002-তে জিডিপি গ্রোথ 6% থেকে 4%-এ নেমে গিয়েছিল। আর 2015-এ মূল্যবৃদ্ধি 6 থেকে 7% বেড়ে যায় এবং 12,000 কৃষক নিজের জীবন দিয়ে দেয়। এবার 12,000 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য ভারতে এফেক্ট কেন পড়ছে ভাবছেন তো? ধরুন আপনি প্রচণ্ড গরমে ঘরে ফ্যান বা এসি চালিয়ে বসে আছেন এবং কারেন্ট চলে গেল। প্রচুর গরম, ঘাম, অসহ্য লাগবে। আপনি তখন ঘরের জানালাগুলো খুলে দেবেন। ঘরের গরম বাতাস বাইরে চলে যাবে আর ঠান্ডা বাতাস ঘরের ভিতরে আসবে। কিভাবে হয়? বায়ু গরম হলে হালকা হয়ে যায়, তাই সে বেরিয়ে যেতে চায়। তখন তৈরি হয় লো প্রেশার জোন। কিন্তু গরম হাওয়া বেরিয়ে গেলেও ঘর তো আর শূন্যস্থান হয়ে যাবে না, মানে বায়ু শূন্যস্থান তো আর থাকবে না। তখন বাইরের তুলনামূলক ভারী ঠান্ডা বায়ু ঘরে আসে জানালা দিয়ে। বায়ু সবসময় হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনের দিকে বইতে চায়। এবার এই একই জিনিস ঘটে পৃথিবীর যে কোনো জায়গায়। ধরে নিন ভারত একটা বিশাল বড় রুম। গ্রীষ্মকালে ভারত চরম গরমে উত্তপ্ত, কংক্রিটে মোড়া শহর, প্রচুর মানুষ, তো ভারত ঘিঞ্জি উষ্ণ একটা রুমে পরিণত হয়। তাই গরম বাতাস উপরের দিকে চলে যেতে চায়। তাই গোটা দেশ জুড়ে তৈরি হয় লো প্রেশার জোন। জলের থেকে মাটি তাড়াতাড়ি গরম হয়, তাই গোটা ভারতবর্ষ 45 ডিগ্রি গরমে তেতে থাকলেও তাকে ঘিরে থাকা সমুদ্র তখনও 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা ঠান্ডা কুলকুল। আর এই সমুদ্র তখন হয়ে ওঠে হাই প্রেশার জোন। এবং আগেই বলেছি, বায়ু সবসময় হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনের দিকে বইতে চায়। তাই ঠান্ডা বাতাস ভারতের ভিতরে আসতে থাকে এবং সেটা যেহেতু ময়েশ্চার নিয়ে আসে, তাই জুনে তখন বর্ষাকাল শুরু হয়। এবার ভারতে শুধু এই একটার উপর ভরসা করে বর্ষা আসে না, এটা আসে দুটো উইন্ডো থেকে। এই 12,000 কিলোমিটার দূরের প্রশান্ত মহাসাগর থেকে। আর এখানেই গল্প শুরু হয় এল নিনোর। मई के महीने में आधा हिंदुस्तान सूरज की भट्टी में तप रहा है। भीषण गर्मी का असर पूरी दुनिया पर पड़ता है, लेकिन इस साल भारत में इसका असर कुछ ज्यादा देखा। এটা প্রশান্ত মহাসাগর। এখানে সারা বছর যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে বাণিজ্য বায়ু, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। শুরু হয় পেরু ইকুয়েডর থেকে আর পৌঁছায় ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ায়। এই পেরু ইকুয়েডরের কাছে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের জল সূর্যের আলোতে উষ্ণ হয়। আর বাণিজ্য বায়ুর কারণে এই উপরিভাগের উষ্ণ জল বয়ে নিয়ে আসে এই ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, উত্তর অস্ট্রেলিয়ায়। আর এটার জন্যই ভারতে আমাদের বর্ষা আরো শক্তিশালী হয়। কিভাবে জানেন? শুনুন, এই যে ইন্দোনেশিয়ার কাছে যে আর একটা গরম ঘুম তৈরি হলো ভারতের মতন, সেখান থেকেও এখন গরম বায়ু উপরের দিকে উঠতে চায়। তাহলে এখানেও আরো একটা ভারতের মতোই বড় লো প্রেশার জোন তৈরি হবে। এবার যেহেতু আগেই বলেছি ঠান্ডা বায়ু হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনের দিকে যেতে চায়, তাই দুটো গরম লো প্রেশার জোন ওপেন হয়ে যাওয়ায় ভারত মহাসাগর ও আরব সাগর থেকে বেশি করে ময়েশ্চার সমেত ঠান্ডা বায়ু ভারতে প্রবেশ করে, আরো শক্তিশালী বর্ষা নিয়ে আসে। অর্থাৎ ভারতে বর্ষা আসে একটা নয়, দুটো লো প্রেশার পুলের জন্য। একটা লো প্রেশার পুল তৈরি করছে ভারত নিজে, যেটা মার্চ থেকে মে মাসের তীব্র গরমে তৈরি হয়। আর একটা তৈরি হয় ইন্দোনেশিয়ার গরম জলকে ঘিরে। এটাই ন্যাচারালি হয়, কিন্তু কয়েক বছর ছাড়াই বাণিজ্য বায়ু বেগে বসে আর ধ্বংসলীলা শুরু হয়ে যায়। মাঝে মাঝে এই বাণিজ্য বায়ু শিথিল হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। আবার এমনও হয় যে এটা পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার বদলে পূর্ব দিকেই ছুটতে থাকে। এখান থেকে খেলা শুরু হয়। দ্বিতীয় যে গরম লো প্রেশার উইন্ডো ছিল যা ময়েশ্চার আনতো ভারতে, সেটা গায়েব হয়ে যায়। ফলে কম ময়েশ্চার সমেত ঠান্ডা বাতাস ভারত মহাসাগর থেকে ভারতে ঢোকে এবং ইন্দোনেশিয়ার কাছে যেটা সেকেন্ড লো প্রেশার জোন তৈরি হবার কথা ছিল, সেটা তখন হাই প্রেশার জোন তৈরি করে। আর বায়ু উল্টে পেরু, হাওয়াইয়ের দিকে চলে যায়। এই উল্টো ঘটনাই হলো এল নিনো। যদি প্রশান্ত মহাসাগরের উপরিভাগ 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন বিজ্ঞানীরা একে বলে এল নিনো। যখন এটা 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন বিজ্ঞানীরা একে বলে স্ট্রং এল নিনো। আর যদি 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন একে বলা হয় সুপার এল নিনো। কিন্তু ভয়ঙ্কর জিনিস কি জানেন?
2026-এ প্রশান্ত মহাসাগরের টেম্পারেচার বেড়ে হয়েছে 2.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা শুধু সুপার এলনিনোই নয়, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এলনিনো। সমুদ্রের ঠান্ডা বাতাস দেশের গরম মাটির দিকে এগিয়েই তো বর্ষা নিয়ে আসে, কিন্তু এবার সেটা ব্রেক হচ্ছে। এলনিনো আমাদের দেশকে 3টে ভাবে আঘাত করছে। এক, এলনিনোর জন্য আমাদের ভারত মহাসাগরে যে ঠান্ডা হাই প্রেশার জোন তৈরি হয়, ওই 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে ভারতের ভিতর 45 ডিগ্রির তুলনায়, সেটা আর হচ্ছে না। সমুদ্রের জলের তাপমাত্রাও বাড়ছে, ফলে লো প্রেশার জোন আর হাই প্রেশার জোনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কমছে। তাই ঠান্ডা বাতাস কম ভারতের ভিতর যাবে, অর্থাৎ কম ময়শ্চার যাবে, অর্থাৎ কম মেঘ তৈরি হবে, অর্থাৎ কম বৃষ্টিপাত হবে। 2, ইন্দোনেশিয়ার কাছে যেটা সেকেন্ড লো প্রেশার জোন তৈরি হবার কথা ছিল, সেটা যেহেতু উল্টে গরম বায়ু পেরুর দিকে ঠেলে উল্টে বইছে, তাই লো প্রেশারের বদলে এটা এখন হাই প্রেশার জোন তৈরি হয়ে গিয়েছে। ফলত যতটা বেশি ময়শ্চার আসার কথা ছিল ততটা আসছে না, যার জন্য কম ময়শ্চার, কম মেঘ, কম বৃষ্টি। 3, যেহেতু বাণিজ্য বায়ু কমে গেছে, তাই কর্কটক্রান্তি রেখা বরাবর কম বাণিজ্য বায়ু আসছে, যার জন্য কিছুটা হলেও বৃষ্টি হতে পারে, যেটা বর্ষাকে অনেক লেটে আনবে এবং বৃষ্টিও কম হবে ওই আগস্ট সেপ্টেম্বর নাগাদ। এই কম বৃষ্টি কৃষকদের চাষের জমিকে পর্যাপ্ত জল দেবে না, পর্যাপ্ত ফসল ফলবে না, তাদের আয় হবে না, কোটি কোটি মানুষের পেটে খাবার পৌঁছাবে না। তাহলে করবেটা কি ভারতের চাষিরা? সরকারকে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র বর্ষাকালের ভরসায় কৃষকদের রাখলে আর হবে না। আমাদের দরকার ড্রিপ ইরিগেশন সিস্টেম, স্প্রিংকলার সিস্টেম, সোলার পাওয়ার, মাইক্রো ইরিগেশন সিস্টেম। সরকারকে উন্নত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। না হলে বলুন না, 12,000 কিলোমিটার দূরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের কয়েক লক্ষ কৃষকের ভাগ্য ডিসাইড করবে বছরের পর বছর ধরে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এল নিনো ডিজাস্টারের জন্য প্রস্তুত? দেখুন, 1876 সালের থেকে 2026-এ খাবারের স্টোরেজ এনাফ রয়েছে, কিন্তু গরম, বিশ্বাস করুন, অনেক লেট হয়ে গিয়েছে। কিচ্ছু করার নেই। এসি চালানো বন্ধ করুন বললে আপনি গালাগালি দেবেন, কারণ থাকতেই পারছে না মানুষ। শুধু একটা উপায় আছে, গাছ লাগানো। সেটাও এখন লাগালে ফল বহু বছর পর হবে, কিন্তু করতে তো হবে। সিঙ্গাপুর, ভিয়েতনাম, চায়না পারলে আমরা নয় কেন? আর এই গরমে একটু মানবিক হন। ডেলিভারি বয় বাড়িতে এলে 1 গ্লাস ঠান্ডা জল বা শরবত দিন। যারা লেবার, তাদের একটু খেয়াল রাখুন। গার্ডদের দেখুন যাতে ছায়াতে বসে আর অন্তত একটা ফ্যান চলে। বাড়িতে হাউস হেল্প বরফ কিংবা ঠান্ডা জল বাড়িতে নিয়ে যেতে চাইলে 2টো বোতল দিন। জানালার ধারে ব্যালকনিতে একটু জল রেখে দিন পাখিদের জন্য। আমার আপনার হাতে এটুকুই আছে।